দেবু, এখনই কি ওই ব্ল্যাক ফ্রুট পাওয়া যাবে? আর পাওয়া গেলেও কতটা? আমাদের দুজনের কেউই তা জানি না। তাই আমি বলছিলাম যে আমি যদি তোমাকে অ্যান্টিডোট বানানো শিখিয়ে দিই, তুমি বানিয়ে তোমার লোকদের খাইয়ে দিও, ওদের জীবন বেঁচে যাবে। নীলকে এবার যেন তেন প্রকারেণ কিছু একটা করতেই হবে, না হলে ওর পুরো প্ল্যান ভেস্তে যাবে। তাই বিভিন্ন রকম বাহানা বানাতে শুরু করলো। নীলের মুখে এই কথা শুনে দেবু ইমোশনাল হয়ে গেল। বাদশা, আপনি আমার জন্য অ্যান্টিডোট বানালেন, আবার আমার গ্রুপের মেম্বারদের জন্য অ্যান্টিডোট বানানো শিখিয়েও দিচ্ছেন। আমি সত্যিই আপনার ব্যাপারে ভুল ভাবছিলাম। আপনি খুবই উদার। এবার আমি হলপ করে বলতে পারি, ওই দিন ওই পুলিশ অফিসার অবন্তিকাই আমাদের ফাঁসিয়েছিল। আপনি তো সাক্ষাৎ দেবতা। আজ থেকে পুরো খুনিয়াবাড়ি গ্যাং আপনাকে মেনে চলবে। এসব কথা বলতে বলতে দেবুর চোখে জল চলে এলো। না, এসবের কোনো প্রয়োজন নেই, স্পষ্টভাবে জবাব দিল নীল। কিন্তু দেবুকে বেশি চটাতেও চাইছিল না সে, পাছে নীলের খেলা ধরে ফেলে। কিন্তু বাদশা, আপনার এত জ্ঞান, জ্ঞানী লোকের শত্রুও অনেক। আপনার কখনো জীবনহানির আশঙ্কা হয় না? জীবনে কখনো আমাদের প্রয়োজন পড়বে না? নীলকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য দেবুর ছিল না, কিন্তু কথাগুলো সত্যিই ভয় ধরানোর মতোই লাগছিল। কিন্তু দেবুর কথার কোনো জবাব দিল না নীল। কোনো উত্তর না পেয়ে দেবু বলল, এই ব্যাপারে আরেকবার ভেবে দেখুন বাদশা। ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, আমি একবার ভেবে দেখব। নীলের মুখে একটা ফেক হাসি দেখা দিল। দেবুকে রান্নাঘরে নিয়ে গিয়ে নতুন করে নকল অ্যান্টিডোট বানানো শেখাতে লাগলো নীল। কোনোভাবে সেই ব্ল্যাক ফ্রুট ছাড়াই কিভাবে অ্যান্টিডোট বানাতে হয় সেই মিথ্যে কথায় কনভিন্স করলো দেবুকে। সব শুনে বুঝে দেবুশঙ্কর ওর গ্যাংয়ের মেম্বারদের নিয়ে সেখান থেকে চলে গেল। আদ্রিতা, শালিনী, প্রিয়াঙ্কা, তোমরা ঠিক আছো তো? বসার ঘরে পৌঁছাতেই ওদের তিনজনের হাত পা দড়ি বাঁধা অবস্থায় দেখলো নীল। ফ্যান এসি না চালিয়ে গরমে ওদের ফেলে রাখা হয়েছিল। ঘামে ভিজে গিয়েছিল ওদের শরীর। নীল একবার ভালোভাবে আদ্রিতার দিকে তাকালো। ওর সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। ওকে দেখতে যেন আরো মোহময়ী লাগছে। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না নীল। ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল নীলের। তারপর কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে সবার হাতে পায়ের দড়ি খোলার জন্য এগিয়ে এলো। নীল, এসব কি হচ্ছে? ওরা কারা? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আদ্রিতা। আরে কিছু না, ওরা ভুল বাড়িতে ঢুকে পড়েছিল। এখন আর কোনো কনফিউশন নেই। হাতের দড়িগুলো খুলতে খুলতে সোজাসুজি জবাব দিল নীল। তাহলে ওরা তোমার নাম ধরে কেন ডাকছিল? কৌতূহল শেষ হচ্ছিল না আদ্রিতার। কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নীল দেখলো প্রিয়াঙ্কা মিটিমিটি হেসে আদ্রিতাকে কিছু একটা ইশারা করছে। নীল দেখলো আবারও ওদের তিনজনের মুখ লাল হয়ে গেল। কিছুক্ষণের জন্য নীল বুঝতে পারছিল না যে কি হয়েছে। তারপর ও দেখলো আদ্রিতার নজর রয়েছে ওর প্যান্টের দিকে। নিচের দিকে তাকাতেই লজ্জায় পড়ে গেল নীল। এ কি, আমার প্যান্টের জিপ খুললো কিভাবে? হঠাৎ করে মিত্র ভিলার দরজাটা খোলার আওয়াজ শোনা গেল। নীল, তুমি আমার বাড়িতে কি করছো? নিজের মেয়েকে দড়ি দিয়ে বাধা দেখে অবাক হয়ে প্রশ্ন করলো যোগেশ চন্দ্র মিত্র। নীল আসলে দড়িগুলো খুলে দিচ্ছিল, কিন্তু যোগেশ উল্টোটা বুঝলো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমারই মেয়ের সঙ্গে এসব করছো? পাশের দুজনকে দেখে তো শালিনীর বন্ধু বলে মনে হচ্ছে। এই তিনজনকে বেঁধে তুমি কি করার চেষ্টা করছিলে? যোগেশের চোখে মুখে রাগ ছিল স্পষ্ট। নীলের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। প্রচন্ড রাগে চিৎকার করে উঠল, স্যার, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু হয়নি। পিছনে ঘুরে যোগেশকে বোঝানোর চেষ্টা করলো নীল। তাহলে এসব আমি কি দেখছি? ওই তিনজনের দিকে আঙুল তুলে বলল যোগেশ। ওদের তিনজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যে কোনো মানুষই দেখে ভুল বুঝবে। একে নীলের প্যান্টের জিপ খোলা। আদ্রিতারা বলার পরেও যোগেশকে দেখে ভয়ে বন্ধ করতে ভুলে গেছে সে। তার উপর এখনো ওর প্যান্টটা ভিজে রয়েছে, আর টেবিলের উপর পড়ে রয়েছে খোলা টিস্যুগুলো। এসব দেখে যোগেশ আর কি বা ভাবতো। তাই নীল সঙ্গে সঙ্গে নিজের প্যান্টের জিপ বন্ধ করে যোগেশ বাবুর সামনে গিয়ে দাঁড়ালো। হারামজাদা, তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই আমার মেয়েটার সঙ্গে এসব করছিস। রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে নিজের হাতের ব্যাগটা ছুঁড়ে নীলকে আঘাত করতে চাইল যোগেশ। মাথায় আগুন জ্বলছিল, তাই মুখ থেকে তুই তোকারি বেরিয়ে এলো। কিন্তু ব্যাগটা ছোড়ার সময় তার পা একটু টলমলিয়ে গিয়েছিল, কিন্তু নীল সঙ্গে সঙ্গে তার হাত ধরে সামলে নিল। নীল না ধরলে সে মাটিতে পড়ে যেত। এতক্ষণে শালিনী, আদ্রিতা ও প্রিয়াঙ্কা নিজের পায়ের দড়িটা খুলে নিয়েছে। ওরা বুঝতে পেরেছিল যে যোগেশ ভুল বুঝেছে। শালিনী বাবার কাছে ছুটে এসে সমস্ত ঘটনা এক্সপ্লেন করবে বলে ভাবছিল,
কিন্তু এতক্ষণ পা বাঁধা অবস্থায় থাকায় শালিনী কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। আদ্রিতা এবং প্রিয়াঙ্কার একই অবস্থা। জোর করে ওঠার চেষ্টা করতে লাগলো শালিনী, কিন্তু পায়ে এত যন্ত্রণা শুরু হলো যে ওর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। এদিকে শালিনীকে ব্যথায় কাতরাতে দেখে যোগেশের মাথায় আগুন জ্বলে উঠল। মাথা নেড়ে নীলের দিকে আঙুল তুলে যোগেশ বলল, এসব আমার ভুল, তোকে আমার পরিবারের এত কাছে নিয়ে আসা উচিত হয়নি। স্যার, আপনি ভুল বুঝছেন, এভাবে রাগ করবেন না প্লিজ, আপনি আগে একটু শান্ত হয়ে বসুন। যোগেশকে উত্তেজিত হতে দেখে ওকে সোফায় বসালো নীল, কিন্তু যোগেশ এক ধাক্কায় নীলকে মাটিতে ফেলে দিল। নীল বুঝলো এখন আর যোগেশ বাবুকে বুঝিয়ে কাজ নেই, তাকে এখন যাই বলা হোক সে ভুলই বুঝবে। তাই আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে শালিনীদের বাড়ি থেকে বেরিয়ে এলো সে। এ বাড়িতে আর এক মুহূর্তও থেকে নিজের সম্মানহানি করতে চাইছিল না নীল। বসার ঘরে সোফাতে প্রায় পুরো শরীর এলিয়ে দিয়েছে যোগেশ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল সে। রাগের চোটে তার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। নিজেকে একটু সামলে নিয়ে শালিনীকে প্রশ্ন করলো, শালিনী, আমাকে সত্যি করে বলতো, নীল কি তোর সঙ্গে? না বাবা, তুমি নীলকে ভুল বুঝছো। শালিনী ওর বাবাকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু শালিনীর কথা শুনেও যোগেশ কিছুতেই শান্ত হচ্ছিল না। কিছুক্ষণ পরে বলল, শালিনী, আমি জানি তোমাদের জেনারেশনের কাছে সবকিছুই নর্মাল, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম আছে। তুমি ভুলে যেও না তুমি কোন বাড়ির মেয়ে। সীমা কখনো অতিক্রম করা উচিত নয়। আর তোমরা হলেই শুরু করে দিয়েছিলে, আর এমন চারজনে মিলে, ছি ছি ছি। আমার জায়গায় অন্য কেউ ঢুকে পড়লে কি হতো বলতো? এই কথা বলতে বলতে যোগেশ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা, আমার কথাটা তো শোনো, আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ দাও। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল শালিনী। হঠাৎ করে আমাদের বাড়িতে 10-12 জন লোক ঢুকে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমাকে শুধু একটা কথার উত্তর দাও, তুমি কি নীলকে পছন্দ করো? চোখ ছোট করে মেয়েকে জিজ্ঞেস করলো যোগেশ। যোগেশ বাবু প্রথম থেকেই ভীষণ কনজারভেটিভ। নিজের মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছে সে। যোগেশ কখনো ভাবতে পারেনি যে এই অবস্থায় শালিনীকে দেখতে হবে, তাও আবার একজন বিবাহিত পুরুষের সঙ্গে। বাবা, এসব তুমি কি বলছো? লজ্জায় আর মাথা তুলতে পারছিল না শালিনী। আমাকে সব সত্যি কথা বলো, গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো যোগেশ। নীলকে তোমার পছন্দ হলে আমাকে বলো, আমি আদ্রিতা আর নীলের ডিভোর্সের ব্যবস্থা করব। সেন পরিবার আমাকে সাপোর্ট করবে। আমার মুখের উপর কথা বলার সাহস নেই ওদের। যোগেশের কথা শুনে অবাক হয়ে গেল শালিনী। ওর মাথা কাজ করছিল না। বিরক্ত হয়ে নিজের পা মাটিতে ঠুকলো সে। নিজের মেয়েকে দেখে আরো একবার দীর্ঘশ্বাস ফেলল যোগেশ বাবু। কলকাতায় এমন অনেক পরিবার আছে যারা শালিনীকে নিজেদের বাড়ির বউ করতে চায়, কিন্তু সবাইকে ছেড়ে শালিনী কিভাবে নীলকে পছন্দ করলো সেটাই ভেবে পাচ্ছিল না যোগেশ বাবু। মিত্র বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলো নীল এবং আদ্রিতা। প্রিয়াঙ্কা সামনের সিটে বসেছে আর পেছনের সিটে স্বামী স্ত্রী। ফেরার পথে যোগেশ বাবুর রিয়াকশনের কথা ভাবতে লাগলো নীল। এরকম একটা বাজে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। লজ্জায় ওর চোখ মুখ লাল হয়ে গেল। আমি জানতাম না যে যোগেশ বাবু এতটা রাগী, উনি আজ এভাবে রিয়াক্ট করলেন। নিচু গলায় কথাগুলো বলল নীল। এখনো তুমি ওনার রাগের কথা ভাবছো? তোমার মনে হচ্ছে না এসবের জন্য তুমি দায়ী? নীলের দিকে তাকিয়ে ওকে বকাবকি শুরু করে দিল আদ্রিতা। তুমি আমাকে কেন ব্লেম করছো? উনি তো যা খুশি তাই ভাবছিলেন। নীলের কথা শেষ হওয়ার আগেই প্রিয়াঙ্কা বলে উঠল, সামনের সিগন্যালে আমাকে নামিয়ে দিও। আমাকে ছেড়ে তারপর বাড়ি গেলে তোমাদের দেরি হয়ে যাবে। নীল কোনো জবাব দেওয়ার আগে আদ্রিতা বলল, তুই এত চিন্তা করিস না, নীল তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আমার কিছু কাজ আছে, আমাকে বাড়ির জন্য সবজি গ্রোসারি জিনিস নিতে হবে, ভাবছি একটু সুপারমার্কেট যাব। এরপর নীলের দিকে তাকিয়ে আদ্রিতা জিজ্ঞেস করলো, তুমি কি খাবে বলো, আজ রাতে তাহলে সেটাই বানাবো। আদ্রিতার মুখে এ কথা শুনে অবাক হয়ে গেল নীল। ওদের দুজনের বিয়ে প্রায় 3 বছর আগে হয়েছে, কিন্তু এতদিনে কখনো আদ্রিতা নীলের জন্য রান্না করেনি। হ্যাঁ, একাধবার নীলকে রান্নার কাজে হেল্প করেছে, এটা ঠিক, কিন্তু আজ যেভাবে আদ্রিতা বলল সেটা শুনে তো নীলের মুখে হাসি ফুটে উঠল। ওর মন ভালো হয়ে গেল। আজ একদিনে যা যা ঘটলো তার সমস্ত ধকল যেন এক নিমেষে চলে গেল। তারপর ট্যাক্সি ড্রাইভারকে বড় বাজারের দিকে যেতে বলল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল বড় বাজার। নাও, তোমার বাজার এসে গেছে, এখান থেকে যা কেনার কিনে নাও। আমি ততক্ষণে এই ট্যাক্সিতেই প্রিয়াঙ্কাকে ড্রপ করে আসছি, ততক্ষণে তোমার বাজার করাও হয়ে যাবে। আদ্রিতার দিকে তাকিয়ে বলল নীল। নীলের কথা শুনে মাথা নাড়ালো আদ্রিতা। প্রিয়াঙ্কাকে কি একটা বলে ও গাড়ি থেকে নেমে বাজারের দিকে হাঁটা দিল। আদ্রিতা বেরিয়ে যেতেই ড্রাইভার প্রিয়াঙ্কাকে পেছনে গিয়ে বসতে বলল। প্রিয়াঙ্কা কথা মতো পেছনের সিটে ঠিক নীলের পাশে এসে বসলো। গাড়ির পেছনে এখন শুধু নীল আর প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যেন একটু আনকমফোর্টেবল ফিল করছিল। এতক্ষণ আদ্রিতা ছিল বলে খানিক রিল্যাক্সড ছিল প্রিয়াঙ্কা,
কিন্তু এখন ওর ভয় করতে শুরু করলো। এত নার্ভাস কেন? চিন্তা নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো না। পাশে বসে থেকে হেসে বলল নীল। কই, কোথায়? না, আমি নার্ভাস নই। এই কথা বলার পর মাথা নিচু করে নিল প্রিয়াঙ্কা। স্কার্টটা দুহাত দিয়ে জোরে টেনে নিচের দিকে নামাতে থাকলো। ওর বডি ল্যাঙ্গুয়েজে নার্ভাসনেস ধরা পড়ছিল। নীলের আসল পরিচয় জানার পর থেকেই প্রিয়াঙ্কা যেন ওর সঙ্গে কিছুতেই নর্মাল হতে পারে না। প্রিয়াঙ্কার হাবভাবও পুরোপুরি বদলে গিয়েছিল। নীল সামনে এলেই আনকমফোর্টেবল হয়ে যেত প্রিয়াঙ্কা। বলা যায় নীলকে ভয় পেতে শুরু করেছিল। প্রিয়াঙ্কার দিকে মুখ ঘুরিয়ে নীল বলল, আমাদের মধ্যে আগে যা ঘটেছে সেটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। তুমি আমায় যা কথা শুনিয়েছো তা নিয়ে গিল্ট ফিল করো না। তুমি আর আদ্রিতা খুব ভালো বন্ধু, আর তোমার বন্ধু আমার সঙ্গে থেকে অনেক কিছু সাফার করেছে। তাই জন্যই তুমি আমাকে শিক্ষা দিতে চেয়েছিলে। আই এম সরি। খুব ধীরে এই কথাটা বলল প্রিয়াঙ্কা। আমি জানি তুমি সবসময় আদ্রিতার ভালো চাও, তাই আজ আমি তোমাকে একটা ভালো খবর দিতে চাই। মুখে মুচকি হাসি নিয়ে প্রিয়াঙ্কাকে বলল নীল। খুব তাড়াতাড়ি আমি কলকাতা শহরের সব থেকে বড় হোটেল খুলতে চলেছি, আর আমি চাই ওই হোটেলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তুমি জয়েন করো। বাট সত্যি? নীলের কথা শুনে নিজের মাথা তুলে জিজ্ঞেস করলো প্রিয়াঙ্কা। ও রীতিমতো এক্সাইটেড হয়ে গিয়েছিল। হ্যাঁ সত্যি, আমি অনেক ব্যস্ত থাকবো, সবসময় তার হোটেলে যেতে পারবো না, তাই আমার অবর্তমানে সমস্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। হাসি মুখে বলল নীল। আসলে এই হোটেল বিজনেসের সমস্ত কাজ করে রেখেছিল নীল। কুশলের সঙ্গে মিলে নীল হোটেলের ব্যবসাকে অন্য একটি স্তরে নিয়ে যেতে চাইছিল, পাশাপাশি ফুড আর বেভারেজ ইন্ডাস্ট্রিকেও। আমি তোমাকে হায়ার করলাম, আমার বিশ্বাস কখনো ভেঙো না। আমি তোমাকে এই ইন্ডাস্ট্রির তুলনায় 3 গুণ বেশি স্যালারি দেব। নীল আশ্বস্ত করে বলল। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি কি সত্যি এটা চাও নীলদা? প্রিয়াঙ্কা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। হ্যাঁ, তবে আমার একটি শর্ত আছে। তুমি সবসময় আদ্রিতার উপর নজর রাখবে। ওকে কোনো ছেলে বিরক্ত করলে, ওর কোনো অসুবিধে হলে সব খবর প্রথমে আমাকে দেবে। বেশ গম্ভীর হয়ে প্রিয়াঙ্কাকে এই কথাগুলো বলল নীল। পাক্কা? আমি তোমার এই শর্তে রাজি। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। চওড়া হাসি হেসে বলল প্রিয়াঙ্কা। অপরদিকে সেন ম্যানশনে মুখ ছোট করে বসেছিলেন কল্যাণী সেন, আর ওনার আশেপাশে পরিবারের বাকি সদস্যরা। আমি এখানে আজ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য সকলকে ডেকেছি, মুখ গম্ভীর করে বললেন কল্যাণী। তারপর পরিবারের সকলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন সেন পরিবারের 60% শেয়ারস আদ্রিতার কাছে রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত? আবার কোন ফোন দিয়ে আসছেন কল্যাণী সেন? আদ্রিতার থেকে কি সমস্ত শেয়ারস কেড়ে নেবেন তিনি? নীল কি করবে? কিভাবে সাহায্য করবে ওর আদ্রিতাকে? এদিকে আদ্রিতা তো নীলের জন্য একদম পাক্কা গৃহিণী হয়ে উঠছে। নীল আর ওর সম্পর্কটা কি এবার স্বামী স্ত্রীর মতো হয়ে উঠবে?